অন্ধকারে জায়গাটা তো বুঝতে পারছি না, কোথায় যে পুঁতেছিলাম। এই তো, এই তো পেয়েছি। এই জায়গাতেই পুঁতেছিলাম হাতটা। এই তো, এই তো পেয়েছি কালো বেড়ালের হারটা। এখন তান্ত্রিক বাবাকে হারটা দিলেই আমার কাজ হয়ে যাবে। রহিম, এবার দেখি তোর উন্নতি কিভাবে হয়। বেলা হয়ে গেল, কত কাজ বাকি। যাই, উঠোনটা ঝাড়ু দিয়ে রান্নাটা চড়াই গিয়ে। কি গো, সকাল সকাল কোথায় গিয়েছিলেন? বাজারে গিয়েছিলাম গো। সকাল সকাল না গেলে তাজা সবজিগুলো পেতাম না। কই, ধরো, এই নাও, বাজারগুলো গুছিয়ে রাখো। আজও শুধু সবজি এনেছেন? মেয়েটা কদিন ধরে একটু মাছ খেতে চাচ্ছিল। আচ্ছা, সমস্যা নেই, আমি রুনিকে বুঝিয়ে বলবো। একদিন আমাদের সব হবে জরি, তুমি দেখে নিও। তখন আর রুনিকে সবজি খেয়ে থাকতে হবে না, মাছ মাংস যা খেতে চায় তাই দেব। এই তো, বলতে না বলতেই আমার রুনিমা চলে এসেছে। তুমি এসেছো বাবা? আমার জন্য কি এনেছো বাবা? তোমার জন্য, তোমার জন্য এনেছি। এই যে দেখো, এই যে দেখো কি এনেছি। ওমা, লজেন্স! কি মজা, কি মজা! দেখো না বাবা কি এনেছি। মেয়েকে তো আপনি আদর দিয়ে একেবারে মাথায় তুলেছেন। আমার একটা মাত্রই মেয়ে, তাও তো সব শখ পূরণ করতে পারি না। যতটুকু পারি সেটাও করব না? আপনি আমাদের সমস্ত আবদারই তো পূরণ করেন, কখনো না করেন না। আমি চেষ্টা করি জরি। তোমাকে ছাড়া আমার কে আছে বলো? এখন শুধু একটা আয় রোজগারের ব্যবস্থা হলেই হলো। একটু ধৈর্য ধরো জরি। সময় সব সময় একরকম থাকে না। সৃষ্টিকর্তা চাইলে আমাদের ভালো দিন অবশ্যই আসবে। আমি তো প্রার্থনাই করি। তা হ্যাঁ গো, নদীর পাড়ের ক্ষেতটাতে যে বেগুন পুঁতেছিলেন, তার ফলনের কি খবর? ফলনের কথা বলছো? চলো আমার সাথে, চলো, নিজের চোখেই দেখবে, চলো। ওই যে দেখো, ওই যে আমাদের বেগুন ক্ষেত। হো মা, এ তো দারুণ ব্যাপার গো। হ্যাঁ গো, এই যে আমাদের বেগুন ক্ষেত। আর কেমন চমৎকার ফলন হয়েছে দেখেছো? হ্যাঁ গো, সত্যি তো, কি চমৎকার ফলন হয়েছে। অনেক বেগুনও পাওয়া যাবে। আর দুদিন পরেই আমি সমস্ত বেগুন তুলে বাজারে নিয়ে যাব বিক্রির জন্য। এত চমৎকার তাজা বেগুন, দেখবে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে। সেরকমটাই ভাবছি আমি। আমার গাছের সবজি সেরা গো, সেরা। এই বেগুন ক্ষেতের বেগুন বিক্রি করে আস্তে আস্তে আমাদের দিন ফিরে যাবে, তাই না গো? সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই সব হবে। কত চেষ্টাই তো করলাম তোমাদের যেন একটু ভালো রাখতে পারি সেজন্য। আমি তো জানি গো, আপনি চেষ্টার কোনো ত্রুটি করেন না। ফসল ফলানোর চেষ্টা এ তো নতুন করছি না, কিন্তু সব ফসল কিভাবে যেন নষ্ট হয়ে যেত, তুমি তো সবই জানো। এইসব ভাববেন না, সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলে সবই হবে। আপনি যে কত কষ্ট করেন আমাদের জন্য, তা আর কেউ না জানুক, আমি তো জানি। ভাইজানের ওখান থেকে চলে আসার পর থেকে কত চেষ্টা করে যাচ্ছি জরি, এখনো তোমাদের একটু সুখের মুখ দেখাতে পারলাম না। কি যে বলেন না, টাকা পয়সার সুখই কি একমাত্র সুখ? আমি আপনার সংসারে সুখী আছি। তুমি কখনো কোনো কিছুই নিয়ে অভিযোগ করো না জরি। সে কি, অভিযোগ করব কেন? আমি তো আপনার সংসারে বেশ আছি। আর ভালো খারাপ সব মিলিয়েই তো সংসার হয়। কলিম ভাইজানের প্রতারণা দেখে আমি অনেক ভেঙে পড়েছিলাম। তুমি তখন যদি আমার পাশে না থাকতে, আমার যে কি হতো। আমি আপনার পাশে থাকবো না তো কে থাকবে বলুন? আর পুরনো কথা ভেবে মন খারাপ করবেন না। নিজের ভাই হয়েও আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করলো, বাড়ি থেকে বের করে দিল। আমি চাইলেও ভুলতে পারি না গো। মনে কষ্ট রাখবেন না, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। আমাদের দিন ফিরে যাবে। এখন চলুন তো, বাড়ি চলুন। হ্যাঁ, সৃষ্টিকর্তা চাইলে অবশ্যই আমাদের দিন ফিরে পাবো আমরা। বাবা, ও বাবা, বাড়ি চলো, আমার খিদে পেয়েছে। তাই বুঝি?
আমার রুনি মামুনির খিদে পেয়েছে। বেলা তো কম হলো না, চলুন বাড়ি গিয়ে কিছু মুখে দেবেন। হ্যাঁ, বেলা অনেক হয়ে গেল, চলো বাড়ি চলো। তোর দিন কখনোই ফিরবে না রহিম। তোর মনের ইচ্ছা কখনোই পূরণ হবে না। তোর সবকিছু শেষ হয়ে যাবে। তুই শুধু নিজের চোখে দেখবি তোর সবকিছু কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এনেছিস? হ্যাঁ বাবা, সবই এনেছি। কালো বিড়ালের হাড় আর বকের পালকের ছাই এনেছিস? হ্যাঁ বাবা, আপনি যা যা বলেছেন সবই জোগাড় করেছি। এখানে সবই আছে বাবা, আপনি যা যা চেয়েছিলেন। বস, স্থির হয়ে ওইখানটায় বস। বল কলিমুদ্দিন, এবার তুই কি চাস? আমি একজনের ওপর খুব শক্ত বান মারতে চাই বাবা, যেন তার সবকিছু ধ্বংস হয়ে যায়, যেন সে চিরতরে এই গ্রাম ছেড়ে চলে যায়। বান? তোর কথা মতো আমি অনেক বানের ব্যবস্থা করেছি, তোর আবার বান মারা প্রয়োজন? হ্যাঁ বাবা, আমি প্রতিশোধ নিতে চাই বাবা। সম্ভব? কালো জাদুর পক্ষে সবই সম্ভব। তুই বল, কার ওপর প্রতিশোধ নিতে চাস? সব কিছু খুলে বল। বাবা, আমার ছোট ভাই রহিম উদ্দিনের ওপর আমি প্রতিশোধ নিতে চাই বাবা। ও যেন চিরতরে এ গ্রাম ছেড়ে চলে যায়, সেই ব্যবস্থাই করুন বাবা। নিজের ছোট ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য বান মারতে চাস? হ্যাঁ বাবা, ছোটবেলা থেকে ওর জন্য আমি সব কিছু থেকে বঞ্চিত হয়েছি। আমি তারই প্রতিশোধ চাই বাবা, আমি সেটারই প্রতিশোধ চাই। বল বল, সব খুলে বল। বাবা, আমরা দুই ভাই। আমার ছোট ভাইয়ের নাম রহিম উদ্দিন। রহিমের জন্মের সময় আমাদের মা মারা যান। আমরা ছিলাম পিঠাপিঠি দুই ভাই। ছোটবেলা থেকেই বাবা রহিমকে বেশি আদর করতেন। মায়ের আদর একদমই পাইনি বলে রহিমের প্রতি তার টানটা বেশি ছিল। আমরা বড় হওয়ার পরে বাবা তার সম্পত্তির ভাগ করে দেন। এর কিছুদিন পরেই বাবা মারা যান। একদিন, রহিম, এ বাড়ি বাবা শুধু আমাকেই দিয়ে গেছেন। তোরা যদি তোদের ব্যবস্থা অন্য কোথাও করে নিস তবে ভালো হয়। ভাইজান, বাড়ি যে বাবা শুধু তোমাকেই দিয়ে গেছেন তার প্রমাণ কি? আমিও তো বাবার সন্তান, সব সম্পত্তির সমানভাবেই ভাগ হওয়া উচিত। বাবা তোকে বেশি ভালোবাসতো, তার মানে এই না যে তোকেই সব সম্পত্তি দিয়ে যাবে। এটা তোমার ভুল ধারণা ভাইজান। বাবা আমাদের দুইজনকেই সমান ভালোবাসতেন, কখনোই আমাদের আলাদা চোখে দেখেননি। আমার অসুখের সময় যেমন রাত জেগে সেবা করতেন, তোমার অসুখের সময়ও তাই করতেন। আমি তোর সাথে কোনো কিছু নিয়ে তর্কে যেতে চাই না। বাবা এ বাড়ি আমাকে দিয়ে গেছেন, তাই এ বাড়ি আমার। তোরা অন্য কোথাও তোদের ব্যবস্থা করে নে। আমরা কোথায় যাব ভাইজান? তোমার বাড়িতেই না হয় আমাকে একটু থাকার জায়গা করে দাও। না 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 না, আমার বাড়িতে তোদের জন্য কোনো জায়গা হবে না। তোরা অন্য কোথাও চলে যা। ঠিক আছে ভাইজান, তুমি যা চাও তাই হবে। আমরা চলে যাচ্ছি ভাইজান। এরপর রহিম বউ নিয়ে অন্য একটা বাড়িতে গিয়ে ওঠে আর আয় রোজগারের চেষ্টা করতে থাকে। এদিকে আমার সমস্ত ফসল কি যেন এক অজানা রোগে নষ্ট হয়ে যায়। আমার দুটো গরু মারা যায়, আমার অনেক ক্ষতি হয়ে যায়। রহিম এদিকে ফসল ফলিয়ে আয়ের চেষ্টা করতে থাকে। সব কিছুর পেছনে রহিমেরই হাত আছে বলে আমার মনে হয়। বাবা, আপনার কাছ থেকে বান নিয়ে রহিমের ফসল নষ্ট করার ব্যবস্থা করি আমি। আমার যেভাবে ক্ষতি হয়েছে আমিও চাই ওর সেভাবেই ক্ষতি হোক। তুই কি নিশ্চিত রহিমই তোর ক্ষতি করেছে? আমি জানি বাবা, ও হিংসা করে এমন ক্ষতি করেছে আমার। এখন তুই কি করতে চাস? কিভাবে প্রতিশোধ নিতে চাস? রহিম এখন নদীর পাড়ে এক বেগুন ক্ষেত করেছে। আপনি এমন বানের ব্যবস্থা করুন বাবা,
যাতে ওর বেগুন ক্ষেত ধ্বংস হয়ে যায়, ওই মাটিতে যেন আর কিছুই ফলাতে না পারে, ওর আয় রোজগারের কোনো রাস্তাই যেন না থাকে। ঠিক আছে, তাই হবে। আমি তোর বাড়িতে এক যজ্ঞ করব। সেই যজ্ঞের পর যে বান প্রস্তুত হবে তা দিয়েই রহিমের বেগুন ক্ষেত ধ্বংস করা যাবে। জি আচ্ছা বাবা, তাই করুন তাহলে। যা, যজ্ঞের জন্য সব জোগাড় যন্তর কর। ঠিক আছে বাবা, আমি সব প্রস্তুত রাখবো। আর আমার দক্ষিণার কথা মনে আছে তো? হ্যাঁ বাবা, হ্যাঁ, অবশ্যই মনে আছে। আপনি যা চান তাই দেওয়া হবে, শুধু আমার ইচ্ছাটা পূরণ করে দিন। তুই যা চাচ্ছিস তেমনটাই হবে, শুধু যজ্ঞ সফল হতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি কালই তোর বাড়িতে যাব। জি আচ্ছা বাবা, আমিও তৈরি থাকব। আমি শুধু প্রতিশোধ নিতে চাই, কঠিন প্রতিশোধ। হ্যাঁ। আমার কত বড় সর্বনাশ হয়ে গেল, সব শেষ হয়ে গেল আমার। ওগো চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আমরা আবার শুরু থেকে সব করব। আবার এত কষ্ট করে করা বেগুন ক্ষেত জোয়ারের পানিতে ভেসে গেল। আমি এখন কি করব? আপনি এত ভেঙে পড়বেন না, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। আমি তো কারো ক্ষতি করিনি, আমার সাথে একের পর এক এমন কেন হচ্ছে? কি পাপ করেছি আমি? আপনি কাঁদবেন না, একটা বেগুন ক্ষেত গিয়েছে তো কি হয়েছে, আমরা আবার নতুন করে ফসল ফলাবো। কিন্তু আমার সাথে বারবার কেনই এমন হচ্ছে? এর পেছনের কারণ কি? ঠিক সময় সব কিছু জানা যাবে, আপনি দয়া করে হতাশ হবেন না। আমার সব শেষ হয়ে গেল জরি, আমি এখন কি করব? কিছুই শেষ হয়নি, আমরা নতুন ফসল ফলাবো। আমি আসি তো আপনার পাশে, সৃষ্টিকর্তার অনুগ্রহে আমরা ঠিক উঠে দাঁড়াবো। আমি তো আর মনে জোর পাচ্ছি না জরি। চলো, আমরা এখান থেকে চলে যাই। আপনি এত অল্পতে ভেঙে পড়বেন না দয়া করে, আমাদের কোথাও যেতে হবে না। আপনি ভরসা রাখুন, এখন চলুন তো, ঘরে চলুন। আমি তোমাদের কিছুতেই ভালো রাখতে পারলাম না জরি, আমি ব্যর্থ। এখনো কিছুই শেষ হয়নি, আপনি ঘরে চলুন, এখন কিছু মুখে দিন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হে সৃষ্টিকর্তা, আমাকে সাহায্য করো, এই অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো। আমার ক্ষতি করতে চেয়েছিলি রহিম, এখন দেখ তোর দুর্দশার অন্ত নেই। বেগুন কেন, তুই আর কোনো কিছুই ফলাতে পারবি না। তোর সংসার, তোর আয় রোজগার কিভাবে সব চোখের সামনে ধ্বংস হয়ে যাবে সেটা শুধু তুই দেখবি। বাড়িতে কি কেউ আছেন? হ্যাঁ বাবা, এ বাড়ি আমার, আসুন, ভেতরে আসুন। জরি, জরি, দেখে যাও কে এসেছে। জরি দেখো, একজন সাধু বাবা এসেছেন আমাদের বাড়ি, ওনাকে ভেতরে নিয়ে যাও। চলুন বাবা, ভেতরে চলুন। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব ক্লান্ত, হাত মুখ ধুয়ে কিছু খাবার খেয়ে নিন। আপনাদের অনেক ধন্যবাদ মা, আমি আরেকদিন আপনাদের এখানে অন্ন সেবা নিতে আসব। আজ একটা জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। জরুরি ব্যাপার? কি জরুরি ব্যাপার বাবা? বাবা, আপনার জানা মতে কেউ কি আপনার অনিষ্ট করার চেষ্টা করছে? আপনি কি জানেন এমন কাউকে? না বাবা, কিন্তু আপনার এমন ধারণা হলো কেন? আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মন থেকে ইশারা পেলাম আপনার বাড়ির দিকে আসার জন্য। এদিকে আসতেই আপনার বাড়ির উত্তর দিকে এই মরা পাখিটাকে পেলাম। মরা পাখি? এই ধরনের পাখি তো এদিকে দেখা যায় না, তাহলে কি? আপনি ঠিকই ধরেছেন মা, কেউ আপনাদের অনিষ্ট করার জন্য কালো জাদু করেছে। এ আপনি কি বলছেন বাবা? কে আমার অনিষ্ট করতে চাইবে? আমি তো কারো ক্ষতি করিনি। এ পৃথিবী বড় বিচিত্র বাবা, স্বার্থের জন্য এখানে মানুষ সব করতে পারে। কিন্তু এমনটা কে করবে? তাহলে আমাদের ফসলগুলো কি এই জন্যেই? ফসল? আপনাদের কি কোনো ফসল সম্পত্তি নষ্ট হয়ে গেছে? হ্যাঁ বাবা,
আমি এ বাড়িতে আসার পর অনেক ধরনের ফসল ফলিয়ে আয় রোজগারের চেষ্টা করতে থাকি, কিন্তু আমার সব ফসলই কিভাবে যেন নষ্ট হয়ে যেত। শেষ চেষ্টা হিসেবে এখানকার নদীর পাড়ে খুব কষ্ট করে বেগুনের ক্ষেত করেছিলাম। নদীর পাড়ে? আমাকে কি দেখাতে পারেন জায়গাটা? বাবা, এখানেই খুব কষ্ট করে সেই বেগুনের ক্ষেত করেছিলাম। এক রাতের মধ্যেই সেই বেগুনের ক্ষেত নদীর জোয়ারে ভেসে গেছে বাবা। এ জায়গার মাটি অভিশপ্ত হয়ে গেছে। এক তান্ত্রিক এখানকার মাটির ওপরে জোয়ারের জাদু করেছে, যাতে যে ফসল ফলানো হবে তা যেন নদীর জোয়ারে ভেসে চলে যায়। কি বলছেন বাবা? কিন্তু কেন তান্ত্রিক এমনটা করবে, আর কোন তান্ত্রিকই বা করবে? বাবা, মন শক্ত করুন। তান্ত্রিকের সাহায্য নিয়ে আপনারই এক আপনজন আপনার ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আগেও ফসল নষ্টের জাদু তিনিই করেছেন। কিন্তু এমনটা এমনটা কে করবে? আপনারই অতি আপনজন বাবা, আপনার একমাত্র বড় ভাই কলিম ভাইজান। জি বাবা, এখন চলুন। আরো অনিষ্ট হওয়ার আগে জলদি আপনার ভাইয়ের কাছে চলুন। এ জাদু বিনষ্ট করার ব্যবস্থা করতে হবে। ভাই, ভাই তুই এসেছিস? আমাকে মাফ করে দে ভাই, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দে। ভাইজান, তোমরা কাঁদছো কেন? কি হয়েছে? তোকে তোর অনিষ্ট করার জন্য এক তান্ত্রিককে দিয়ে আমি তোর ওপর কালো জাদু করাই, যাতে তোর সমস্ত ফসল ধ্বংস হয়ে যায়। এতদিন এর জন্যই তোর ফসলগুলো ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাইজান, তুমি এমন কাজ করতে গেলে কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। হিংসারে ভাই, হিংসার বশবর্তী হয়ে আমি এসব অন্যায় করেছি। আমি ভেবেছিলাম আমার ফসল তুই নষ্ট করছিস, আমার গরুগুলোকে তুই মেরেছিস। কিন্তু আমি এমনটা কখনোই করিনি ভাইজান। আমি ভুল ভেবেছিলাম রে ভাই। আমি ক্রোধে হিংসায় পাগল হয়ে গিয়েছিলাম। তুই যেন ওই মাটিতে কখনোই কিছু ফলাতে না পারিস, তার জন্যই আমি সেই তান্ত্রিককে দিয়ে মহাযজ্ঞ করাই। তারপর? সেই যজ্ঞের ছাই তোর বাড়ির চারপাশে ছিটিয়ে দিলে তুই কখনোই আর কোনো ফসল ফলাতে পারবি না, এমনটাই তান্ত্রিক বলেছিল। এরপর কি হলো? পরের অনিষ্ট করতে গেলে নিজেরই অনিষ্ট হয়, তার প্রমাণ আজ হাতে নাতে পেয়েছি। তান্ত্রিকের হাত থেকে সেই ছাই নেওয়ার সময় বাতাসে উড়ে গিয়ে আমার বাড়ির উঠানেই পড়ে। আমার সমস্ত ফসল ধ্বংস হয়ে গেছে, সেই তান্ত্রিকও পালিয়ে গেছে। আমি পথে বসে গেলাম রে ভাই, আমি পথে বসে গেলাম। ভাইজান, তুমি কোনো চিন্তা করো না ভাইজান, সব ঠিক হয়ে যাবে। আমার সাথে এমন বিচারই হওয়ার কথা ছিল রে ভাই। অন্যায়ভাবে তোকে আমি ঠকিয়েছি। বাবা এই বাড়ি আমাদের দুই ভাইকে সমানভাবে ভাগ করে দিয়েছিল। আমি পুরো বাড়ি নিজের নামে করে তোকে বের করে দিয়েছি। তুই ফিরে আয় ভাই, আমি সব সম্পত্তি তোকে ফিরিয়ে দেব। আমার কিচ্ছুটি লাগবে না ভাইজান, তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, সেটাই অনেক। সাধু বাবা, আপনি কি এই কালো জাদু বিনষ্ট করতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো সেজন্যই এসেছি। তবে কলিমকে কথা দিতে হবে, সে আর কখনোই যেন এই অনিষ্ট করার কথা চিন্তা না করে। আমি কথা দিচ্ছি বাবা, আমি আর কখনোই কারো অনিষ্ট করার কথা ভুলেও ভাবব না। আমার উচিত শিক্ষা হয়েছে। আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন বাবা, আমাকে এই বিপদ থেকে রক্ষা করুন। এই শিক্ষা সব সময় মনে রেখো কলিম, কারো ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতি হয়। আর দেরি করা যাবে না, চলো কলিমের ওপর থেকে কালো জাদু বিনষ্টের জন্য কাজ শুরু করি। হ্যাঁ চলুন বাবা, আপনি যদি না আসতেন কে আমাদের উদ্ধার করত বাবা? উদ্ধার করার মালিক সৃষ্টিকর্তা, আমি কেউ না। এখন কথা না বাড়িয়ে জলদি চলো। হ্যাঁ চলুন বাবা। হ্যাঁ চলুন বাবা, চলুন।